সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো ব্যাংকিং খাতের সংস্কার ও নীতিমালা নিয়ে। এর বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, ব্যাংক বিশ্লেষক, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার এম মাসুম, কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই মোহাম্মদ জালাল উদ্দিন, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের ঋণ খেলাপি কমাতে কি কি পদক্ষেপ গ্রহণ করছে এবং সেগুলোর কার্যকারিতা এখন বর্তমানে কেমন? আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার সকল কলাকৌশলদেরকে, এবং এই অনুষ্ঠানটা যারা দেশে বিদেশে বসে উপভোগ করতেছেন সকলকে আমার সালাম জানিয়ে আপনার এই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়োপযোগী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঋণ খেলাপি এটা একটা বড় ব্যাধি। শুধু এটা আমাদের ব্যাংকিং জগতে সীমাবদ্ধ নয়, রাষ্ট্র পরিচালনায়, জনজীবনে, দেশের প্রতিটা স্তরে স্তরে এর কুফল সবাই ভোগ করতেছে। এর থেকে প্রতিকার পাওয়া অনেক উপায় আছে, আগেও ছিল। বিগত সরকার আমলে এর প্রতিকার করা হয়নি, বরঞ্চ ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করা হয়েছে। বিগত সরকারে যে সমস্ত গভর্নররা ছিলেন, এটা অনেকেই জানেন পত্রপত্রিকার বিভিন্ন মাধ্যমে, গভর্নর সাহেব তো ব্যাংকে বসেই উনি সিআরআর নির্ধারণ করেছেন। সিআরআর এসএলআর আসলে একটি ব্যাংকের সূচককে নির্ধারণ বোঝায়, ব্যাংকের কোন অবস্থায় আছে। সে সিআরআর যদি ব্যাংকে কাজ যদি হোটেলে বসে করা হয়, তার মানে কি ওই দিন ঋণ খেলাপি আরবদেরকে আরও উৎসাহিত করা হয়েছিল, যেটা আমাদের ইতিহাসে একটা ন্যাক্কারজনক দিন, কলঙ্কজনক দিন, এবং অর্থনীতি জগতে একটা কলঙ্কিত একটা দিন। সেই সিআরআর এর মাধ্যমে এমনিভাবে উৎসাহিত করা হয়েছিল, যার ফলে যখন বিগত সরকারের আমলে যতটুকু মনে পড়ে, আফম মোস্তফা কামাল যখন অর্থমন্ত্রী ছিলেন, উনি ক্ষমতায় বসেই বা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরেই উনি একটা ঘোষণা দিয়েছিলেন যে আজ থেকে 1 টাকাও আর ঋণ খেলাপি হবে না। তখন সম্ভবত 85,000 কোটি টাকা ঋণ খেলাপি ছিল, কিন্তু তার কিছুদিন পরে এটা 2,11,000 কোটিতে গিয়ে দাঁড়ায়। এর মূলে কারণ আসলে সরকারের এবং ব্যাংক ব্যবস্থাপনা যারা ছিলেন, সরকারের নীরবতা মানে সম্মতি, তোমার ব্যাংক লুট করো, এটাই সরকারের। যদি সেই ধরনের পজিটিভ সাইন না থাকতো, তাহলে কেউ ব্যাংকে টাকা নিয়ে টাকা ফেরত দেবে না, এটা হতে পারে না। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহেব এবং ডেপুটি গভর্নর এবং কর্মকর্তারা যদি ব্যাংকে যে নীতি নির্ধারণা রয়েছে সেগুলো যদি অনুসরণ করত, কোনো অবস্থাতে টাকা লুটপাট করতে পারতো না, দেশের ঋণ খেলাপির পরিমাণ বাড়তো না, বরঞ্চ ঋণ আরও আদা হয়ে অর্থনীতি আরও মজবুত, আরও চাঙ্গা হতো। তার প্রতিকার ব্যাপারে আমি যেগুলি বলতে, আপনার প্রশ্নের উত্তর এখন আমি আসতে চাচ্ছি, সেটা হলো প্রতিকার ব্যাপারে প্রথমত যে সরকারি ব্যাংকগুলি, এগুলি এখন কিন্তু দ্বৈত শাসন, দ্বৈত বলে না, এখন অ্যাকচুয়ালি ওই ব্যাংকিং নামে একটা মিনিস্ট্রি আছেন, হ্যাঁ, আর্থিক প্রতিষ্ঠান নামে, ওনাদের আন্ডারে আসলে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যাংকিং কর্মকাণ্ড কিন্তু হওয়া উচিত কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে, এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন একান্ত প্রয়োজন। যদি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন না থাকে, তাহলে এটা ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল ইকোনমি, ব্যাংকিং রুলস রেগুলেশন।
সেকেন্ডলি, যে সমস্ত প্রাইভেট ব্যাঙ্কগুলি আছে, সেই কমার্শিয়াল ব্যাঙ্কগুলিতে যে পরিচালন পর্ষদে যারা আছেন, একটা নিয়ম আছেন, 2% যদি তাদের বিনিয়োগ থাকে তাহলে ডাইরেক্টর হতে পারবেন। এই 2% টাকা দিয়ে ওনারা মনে করে ওনারা ব্যাংকের মালিক, আমানতকারীদের যে টাকা পয়সা আছে এগুলোও ওনারা মালিক। তো এই পরিচালকরা ওনারা বিভিন্ন নামে বেনামে, এমন ঘটনা শুনেছি আছে পত্রপত্রিকা জানাশোনা বিভিন্নভাবে, যে তাদের চাকর বাকরদের নামেও লোন নিয়েছে। সুতরাং এই যে পরিচালকদের নিয়োগের বেলায় এখানে একটা বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া একান্তভাবে প্রয়োজন, যেটা বর্তমান অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন স্যার এবং মাননীয় গভর্নর মহোদয় ওনারা সুন্দর উদ্যোগ নিচ্ছেন, এবং আশা করি ওইগুলি বাস্তবায়ন হলে ওই ওনাদের সমস্যা যদি বাস্তবমুখী হয় অনেকগুলি হ্রাস পাবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে এই যে পরিচালকবৃন্দদের শুধু 2% বিনিয়োগ হলে নয়, সেক্ষেত্রে আরও কিছু যোগ করা প্রয়োজন, তাদের দক্ষতা এবং স্ব-ক্ষেত্রে অভিজ্ঞতা। যদি স্ব-ক্ষেত্রে অভিজ্ঞতা দক্ষতা না থাকে তাহলে ব্যাংক পরিচালনা করে ব্যাংক পরিচালকরা, আর আসলে পরিচালকদের দায়িত্ব হলো নিয়মকানুন পলিসি মেকিং করা। ব্যাংক পরিচালনা করবে, এক্সিকিউটিভ যারা ব্যাংকে যারা কর্মকর্তা তারা পরিচালনা করবে। এই বিষয়ে আমরা পরবর্তীতে আবার আমরা আসবো। আমি যদি মাসুম ব্যারিস্টার আপনার কাছে জানতে চাই যে ঋণ খেলাপি কমাতে এই ব্যাংকগুলোর পরিচালনা এবং ঋণ অনুমোদন প্রক্রিয়ায় কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যদি আমরা দেখি আমাদের যে আইনগুলি, যেমন ধরেন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993, এবং এর সাথে যদি আমরা গভর্নমেন্ট ব্যাংকের পরিচালনার সাথে পিও 1972 এর ওই প্রেসিডেন্সিয়াল অর্ডার, এখানে যেটা হচ্ছে আমাদের আইনগুলি এমনভাবে করা হয়েছে যেটা হলো ফ্যামিলি ওরিয়েন্টেড। আপনি যদি আমাদের এই ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের লাস্ট যে ইভেন অ্যামেন্ডমেন্ট যেটা 2023-তে হলো, সেখানেও আগে ছিল 4 জন ডাইরেক্টর এক ফ্যামিলি থেকে হতে পারবে, এখন সেটা করেছে 3 জন ডাইরেক্টর এক ফ্যামিলি থেকে, প্লাস আপনাকে এখানে ওই একজন ডাইরেক্টর 4 টাইমস থাকতে পারবে, 12 ইয়ার্স পর্যন্ত থাকতে পারবে। এবং অনেকগুলি ব্যাংক আমরা জানতাম যে ব্যাংকগুলি আপনি বলে দিতে পারতো সবাই যে ওই ফ্যামিলির অমুক ব্যাংক, তার মানে হলো যতজনই ডাইরেক্টর ওই ফ্যামিলিরই কানেক্টেড লোকজনভাবে। তাহলে যখনই আপনার বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট এইটা যদি সেপারেশন না হয়, যদি বোর্ড ইন্টারফেয়ার করে সমস্ত কিছুতে, তাহলে সেখানে প্রপার ম্যানেজমেন্ট বা এক্সিকিউশনটা হয় না। তো সেই জন্য কর্পোরেট গভর্নেন্স 2018 করা হয়েছে, সেখানে অলওয়েজ বলা হচ্ছে যে বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট সেপারেশন থাকতে হবে। আর এটা হলো যে ইন্টারন্যাশনাল যে কোনো হেলদি ইকোনমিতে যদি আপনি যান তাহলে সেটা দেখবেন যে যেমন ইউরোপিয়ান কান্ট্রি বা ইভেন ইন্ডিয়াতেও দেখবেন যে বোর্ডে দোজ আর দি ইফিশিয়েন্ট এবং কম্পিটেন্ট এবং যার ওই ফিল্ডে এক্সপার্টিজ আছে তাকে বোর্ডে নেওয়া হয়, এবং এক ফ্যামিলি থেকে একজনের বেশি হতেই পারে না। আরেকটা হলো যে আপনার যারা স্পন্সর ডাইরেক্টর, স্পন্সর থেকে ম্যাক্সিমাম 30%-এর বেশি আসতে পারবে না, রেস্ট অফ দ্যাম উইল কাম ফ্রম দি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে, যেমন অন্যান্য দেশে আছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস ইন্ডেক্স আছে, তো ইন্ডেক্স থেকে আপনি যারা কোয়ালিফাইড এবং কম্পিটেন্ট তাদেরকে বোর্ডে নেবেন, এবং সেই কম্পিটেন্ট লোকজনই ওই ব্যাংক রান করবে। যদি সেভাবে রান হতো তাহলে এই যে আমরা কারাপশন যে জিনিসগুলি দেখেছি সেটা হতো না। এখন যেটা হয়েছে, আমাদের যে নতুন গভর্নর যিনি এসেছেন উনি কিন্তু খুব ইমিডিয়েট কিছু রেকর্ডস নিয়েছে, স্পেশালি একটি আইন ড্রাফট করছে, সেটা হলো ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স হবে 2025, যেখানে এই যে ব্যাংকের শেয়ার ট্রান্সফার করা বা অ্যাকোয়ার করা বা আপনার সিজ করা এই জিনিসগুলি নতুন করে থাকবে, যেটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991-এ নাই। ইভেন ধরেন যে ব্যাংকগুলি ভালোভাবে পারফর্ম করছে না সেই ব্যাংকগুলি এখন আইদার মার্জারে বা অ্যাকুইজিশনে যেতে হবে, যেটা যেমন কিছুদিন আগে আপনি দেখেছেন যে গভর্নর বলেছে যে অনেকগুলি ব্যাংক আছে যে ব্যাংকগুলি ভালোভাবে পারফর্ম করছে না এবং তারা হয়তো বা এক্সিস্ট করতে পারবে না। যেমন ইসলামী ব্যাংক ধরনের যদি আপনি দেখেন, আমরা দেখেছি যে প্রায় 10টা ব্যাংকের অ্যারাউন্ড যাদের অবস্থা খুব খারাপ ছিল, তার মধ্যে 6টা ব্যাংক আমরা দেখেছি খুব ভালো করছে। যেমন আপনি ইউসিবিএল
এখানে 30,000 কোটি টাকা এই 6টা ব্যাংকে সাপোর্ট দেওয়া হয়েছিল। ইউসিবিএল বা আপনি ব্যাংক কি বলে আইএফআইসি ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক আছে, আল আরাফা ব্যাংক, এক্সিম ব্যাংক, দিস ব্যাংকস কিন্তু ওরা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং মোটামুটি অনেকগুলি ঘুরে দাঁড়িয়েছে। তাহলে এই যে সাপোর্টের মাধ্যমে ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু অ্যাবভ অল যেটা উনি বোর্ডগুলি ভেঙে দিয়েছে, বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড করছে। এখন উনি যেটা করছে যে প্রত্যেকটা ব্যাংককেই অডিট করাচ্ছে এবং যেটা স্পেশাল অডিট হচ্ছে। তাহলে স্পেশাল অডিট যদি একেবারে পজিটিভ মানে স্পেসিফিক যদি রেজাল্টটা আসে যে ব্যাংকগুলির হেলথ কি অবস্থা, তারপরে সে উনি অ্যাকচুয়ালি আপনার কিউরনেস বা কি মানে কনসিকোয়েন্স বা কি করবে সেইটা ডিসিশনটা নিতে পারবে। তার মানে এখন পর্যন্ত সব ব্যাংকগুলির ওই যেভাবে স্ক্রুটিনি করার কথা স্পেশাল অডিট সেভাবে হয়নি। তাহলে আমাদের যদি স্পেশালি যে আইনগুলি ছিল সেই আইনগুলি পজিটিভ অর্থে যদি করা হতো, অনেক আইন করা হয়েছে যে আইনগুলি লুট করতে অ্যাসিস্ট করা হয়েছে, সেই আইনগুলি আমার মনে হয় ইমিডিয়েটলি যেটা নতুনভাবে অ্যামেন্ডমেন্ট করা এবং ব্যাংক রেজলিউশন অ্যাক্ট যেটা করা হচ্ছে সেটা। সেকেন্ড যেটা আমার কাছে মনে হয় যে অবশ্যই বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট এটা সেপারেশন মাস্ট। যদি এইটা এবং কর্পোরেট গভর্নেন্স ডেভেলপ করা হয় তাহলে আমাদের এই যে আজকে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা আমরা ফেস করছি সেটা ফেস হবে না। অ্যাবভ অল আপনি যদি দেখেন 90s আমাদের এশিয়ার অন্যান্য কান্ট্রি যেমন হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এরাও কিন্তু এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েছিল। তখন তারা যেটা করেছিল যে ব্যাংকগুলিকে মার্জ করেছিল যেগুলি আনহেলদি অবস্থায় ছিল। আমার কাছে মনে হয় 450 বিলিয়ন ইকোনমিতে এই 61 ব্যাংকসের দরকার নেই। এখানে একটা লিমিটেড যেটা আপনি দেখেছেন ফাইন্যান্স মিনিস্টার মোহিত সাহেবও বলেছিল যে 20 ব্যাংকসের বেশি দরকার নেই। তাহলে আপনি যদি পেইড আপ ক্যাপিটাল বাড়িয়ে আর যে ব্যাংকগুলির হেলথ ভালো না তাদেরকে যদি মার্জ করেন তাহলে একটা হেলদি ইকোনমির দিকে আমি মনে হয় আমরা যেতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি জানতে চাইছি যে ব্যাংকিং খাতের সংস্কার ও নীতিমালা বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সুদের হার নির্ধারণে কি পরিবর্তন এনেছে এবং এর উপর কি প্রভাব পড়ছে? আমি আপনার এই প্রশ্নটার আগে আমি ব্যারিস্টার সাহেবের যে উত্তরটা দিয়েছেন তার সাথে আমি একটু সংযুক্ত করতে চাই। উনি খুব সুন্দরভাবে ন্যারেট করেছেন। তার সাথে আমি যে ঋণ মুক্ত থেকে ঋণ থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে বা ব্যাড ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য যদি প্রতিটা ব্যাংক উনি যে একটা হলো ম্যানেজমেন্ট, একটা হলো অ্যাকচুয়ালি পরিচালক পর্ষদ, তার সাথে আমি যোগ করতে চাই কমপ্লায়েন্স এবং ডিউ ডিলিজেন্স যদি অনুসরণ করা হয় প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে লোন বিতরণের ক্ষেত্রে যদি কমপ্লায়েন্স এবং ডিউ ডিলিজেন্স যদি সেটা অবলোকন করা হয়, প্রতিপালন করা হয়, তাহলে এই যে অবৈধ লোনগুলি পরিমাণ অনেক কমে আসবে। এবং ওই যে এক পরিবার থেকে দুইজন, এবং উনি সুন্দর কথা বলেছেন। এখানে আমি আরেকটু যোগ করতে চাই, যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এরা কিন্তু ওই স্পন্সর ডাইরেক্টর কাছে অসহায় বয়ে থাকে ব্যাঙ্কগুলিতে। সেই ক্ষেত্রে আমি মনে করব যে স্পন্সর ডাইরেক্টর পরিমাণ বাড়াইতে হবে অথবা তাদের ক্ষমতা বাড়াইতে হবে। আদারওয়াইজ এই যে যারা স্পন্সর ডাইরেক্টর আর যারা স্বতন্ত্র ডাইরেক্টর এদের ভিতরে সমন্বয় না থাকলে ঋণের ম্যানেজমেন্টকে সুন্দরভাবে চালানো সম্ভব হবে না। তাই আমি বলতে চাচ্ছি যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এটার সংখ্যা বাড়ান অথবা তাদের ক্ষমতা বাড়ানো, তারা যেন স্পন্সর ডাইরেক্টরের সাথে তারা করে যেন মানে নিজেদের স্বাধীন মতো কাজ করতে পারে সেই ক্ষমতা প্রদান করা। তারপরে আপনার সেকেন্ড প্রশ্ন ছিল যে ব্যাংকিং খাতের সংস্কার ও নীতিমালায় বাংলাদেশের ব্যাংক সম্প্রতি সুদের হার নির্ধারণে কি পরিবর্তন এনেছে এবং এর প্রভাব কি? সুদের হার অ্যাকচুয়ালি তো যেমন বিগত সরকার আমলে ওনারা 6% এবং 9% নিয়ে আসছিলেন। আসলে সুদটা নির্ভর করে দেশের ইকোনমির উপরে, দেশের অর্থনীতির অবস্থার উপরে, এবং ব্যাংকের অ্যাকচুয়ালি এখন তো সেন্ট্রাল ব্যাংক ওনারা নির্ধারণ করে দেয় যে সুদ এই পরিমাণ হবে, এবং এটা সেক্টর অনুযায়ী কৃষিক্ষেত্রে এক ধরনের হবে, কোনো ইন্ডাস্ট্রি বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের হবে, আবার যদি কেউ যদি ওই ডিপোজিট রাখতে চায় সেক্ষেত্রে এক ধরনের হয়ে থাকে নর্মালি। তো সেই ক্ষেত্রে যদি সুদের হার
কমানো হয় তাহলে বিনিয়োগ কম আসবে, তবে ফরেন বিনিয়োগ আসবে। আর আমাদের দেশে কিছু সংখ্যক লোক আছে যারা অ্যাকচুয়ালি টাকা জমা রেখে ওই সুদের হারে তারা সংসার চালাতে চায়। তো সেই ক্ষেত্রে হয়তো বিনিয়োগ সুদ হার বাড়াইলে ওই টাকা ওদের জন্য ভালো হবে, কিন্তু যারা ইন্ডাস্ট্রি করবে, বিনিয়োগ করবে, যারা প্রোডাক্টিভ খাতে বিনিয়োগ করবে, সেই ক্ষেত্রে সুদের হার কম হলে অনেক ভালো হবে এবং দেশের বিভিন্ন সেক্টরে অ্যাকচুয়ালি বিনিয়োগ বাড়বে। বর্তমান সরকার অ্যাকচুয়ালি বিনিয়োগ বান্ধব সুদের হার নির্ধারণ করছেন এবং এটা যদি অব্যাহত থাকে, হ্যাঁ, তাহলে দেশে আমি মনে করি অর্থনৈতিক চাকা আরও সবল হবে, আরও দৃঢ় হবে। জি, ধন্যবাদ আপনাকে। এম মাসুম, আপনার কাছে জানতে চাবো যে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা আসলে গ্রহণ করা হয়েছে? অ্যাকচুয়ালি যেটা হয়েছে, ধরেন 2023-তে আমরা প্রথম দেখলাম যে উইলফুল ডিফল্টারের ডেফিনেশনটা অ্যাড্রেস করা হয়েছে এবং সেটা কিন্তু আমরা যদি আমরা ইন্ডিয়ান আইন দেখি, ইন্ডিয়ান আইনে যেমন ওদের 2013-এর যে কোম্পানি অ্যাক্ট, সেখানে 448 অ্যান্ড 449-এ স্পেসিফিকলি বলা আছে যে 6 মান্থ থেকে 10 ইয়ার্স পর্যন্ত তাদের ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং তাদের অ্যাগেনস্টে যদি উইলফুল ডিফল্টার হয় তাদের অ্যাগেনস্টে ক্রিমিনাল মামলা চলতে পারে। তো আমাদের দেশে যে নতুন অ্যামেন্ডমেন্টটা আসছে সেখানে ওই যে আমাদের সেকশন 34-এ অর্থহীন আদালত আইনে যে 6 মান্থসে যে ইমপ্রিজনমেন্ট আছে সেটাকে আর বাড়ানো হয় না। তো আমার কাছে মনে হয়েছে যে যদি কেউ উইলফুল ডিফল্টার হয় তার অ্যাগেনস্টে অবশ্যই ক্রিমিনাল মামলা, যেটা পেনাল কোডে হওয়া উচিত, এবং সাথে সাথে যে পানিশমেন্টটা ওই পেনাল কোডের আমাদের যেমন হায়েস্ট বোধহয় এখানে 7 ইয়ার্সের পর্যন্ত, আমার মনে হয় এটা 10 ইয়ার্স পর্যন্ত করা উচিত। এবং সাথে সাথে যেটা করা হয়েছে যে উইলফুল ডিফল্টার হলে আপনি অনেক কিছু, যেমন ধরেন বাড়ি কিনতে পারবেন না, আপনি গাড়ি কিনতে পারবেন না, কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন না, এই জায়গায় অনেক ধরনের লিমিটেশন এই নতুন আইনে আনা হয়েছে। সাথে কিন্তু আপনি যদি চায়না বা আপনি যদি সৌদি আরব দেখেন বা অন্য আদার কিছু কান্ট্রিতে, যেখানে আপনি বিজনেস ক্লাসে ট্রাভেল করতে পারবেন না, ইভেন রেইলের ফার্স্ট ক্লাসে আপনি ট্রেন ট্রাভেল করতে পারবেন, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে, যেটা তাদেরকে দেখা যায় যে ইভেন সামাজিকভাবেও তাদেরকে হেয় করার বিভিন্ন ধরনের যে সেইম, যাতে তারা সেইম ফিল করে সেইভাবেও ব্যবস্থা করা হয়। তো বাংলাদেশে যেটা হয়েছে যে আমাদের নতুন যে স্পেশালি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভেরি ওয়াইজলি তাদের অনেক প্রপার্টি যেটা হলো অ্যাটাচ করা হচ্ছে এবং ওই আপনার যে শেয়ারগুলি ছিল বহু শেয়ারই দেখা গিয়েছে যে ফ্রিজ করা হয়েছে এবং সেই জন্য এই যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স 2025 করা হচ্ছে, যে এর মাধ্যমে যে যাদের এই শেয়ারগুলি আছে বা তাদের প্রপার্টি আছে বা ব্যাংকের ডাইরেক্টরশিপ, এই জিনিসগুলিকে সিজ করা বা এগুলি ফ্রিজ করে প্রপারলি গভর্নমেন্ট হয়তো বা যেই তাদের ডিফল্ট অ্যামাউন্ট সেটাকে অ্যাডজাস্ট করবে, এই ধরনের একটা করা হচ্ছে। তো এখন যেটা বাংলাদেশে যে আমাদের কালচারটা ডেভেলপ হয়েছিল অনেক দিন ধরে, যে আপনি ব্যাংকের টাকা নিজের টাকা মনে করে খরচ করা এবং তার অ্যাগেনস্টে ধরেন আমরা যে অর্থহীন আদালত আইন 2003 আছে, সেখানে গেলে দেখা যাচ্ছে যে একটা যে কোনো অর্ডার অ্যাগেনস্টে হাইকোর্টে চলে আসে এবং সেইটা লং লাস্টিং একটা ডিলে চলতে থাকে, যার ফলে যেই ব্যাংকের যে টাকাটা মানে রিকভারি সেটাও খুব ভালোভাবে হয় না, কারণ ব্যাংকের এন্ডে যারা থাকে স্পেশালি ব্যাংক অ্যাপয়েন্ট করে খুব নিম্নমানের বা ভেরি লেস পে করে লয়ার, আর আদার এন্ডে দেখা যায় খুব ভালো লয়ার থাকে এবং ওই যে কোনো অর্ডার অ্যাগেনস্টে চলে আসে। তো আর আমাদের ইকোসিস্টেমটা স্পেশালি যেমন ধরেন প্রায় 40 লাখ কেসেস পেন্ডিং, তো আপনি একবার যদি জুডিশিয়ারিতে ঢুকে যান তাহলে লোয়ার কোর্টে অ্যারাউন্ড 30 লাখের উপরে আমাদের কেস পেন্ডিং। তো লোয়ার কোর্ট, হাই কোর্ট, অ্যাপেলেট ডিভিশন, এই যে টাইম বাউন্ড, এখানে একটা লং টাইম লেগে যায়। এবং আমরা দেখেছি রিসেন্টলি আপনার একটা ডাটাতে যেমন 1,77,000 কোটি টাকা যেটা মামলা থেকে রিকভারি, সেখানে অনলি 20% এই অ্যাডজাস্টমেন্ট হয়েছে, বাট 20% পেমেন্ট দিয়ে, নট মাচ, অ্যারাউন্ড 35,000 কোটি টাকার রিকভারি হয়েছে। তাহলে যে খুব বেশি রিকভারি হয় সেটাও কিন্তু আমরা দেখছি না, যেটা কোর্টের মাধ্যমে সেটেলড হয়ে। বাট ওভারঅল যদি ওই যে আপনি বললেন না যে কিছুক্ষণ আগে যে আমাদের এনপিএল নন পারফর্মিং লোন কি অবস্থা, কিন্তু
নন পারফর্মিং লোন তো আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে প্রায় 30% উপরে যাবে, এবং যেটা এখন আপনার প্রায় কত 3,45,000 crore টাকা। কিন্তু এটার সাথে যদি আপনি রিশিডিউল রিস্ট্রাকচার এটাকে ধরেন, তারপরে যদি আপনি জুডিশিয়ারিতে যে অ্যামাউন্টটা স্টাক আছে সেটাও প্রায় 2 লাখ কোটি টাকার মতো। তো ওভারঅল যদি, এবং রাইট অফের একটা হিউজ অ্যামাউন্ট আছে, তো এই চারটা জিনিস যদি আপনি যোগ করেন তাহলে একটা হিউজ অ্যামাউন্ট হবে আমার কাছে যেটা মনে হয়। তার মানে হলো আমাদের যদি এখান থেকে বের হতে হয় তাহলে খুব স্ট্রিক্ট এবং হার্ড লাইনে যেতে হবে, তাছাড়া আমার মনে হয় কোনো ওয়ে আউট নেই। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি জানতে চাই যে নতুন সরকারের অধীনে ব্যাংকিং খাতে কি ধরনের নীতিগত পরিবর্তন প্রয়োজন? ধন্যবাদ। ব্যাংকিং খাতে নীতিগতভাবে যে সমস্ত সংস্কার প্রয়োজন, আগামীতে যেন ঋণ খেলাফি না হয়, ঋণ খেলাফির পরিমাণ বৃদ্ধি না হয়, সেই অনুকূলে বাস্তবধর্মী আইন প্রণয়ন করা এবং যে সমস্ত ঋণগুলি এখন বিদ্যমান আছে সেগুলি রিকভারি করা। আসলে ঋণ রিকভারি করা এটা খুব কঠিন কাজ না। যারা ঋণ নিয়েছেন এরা বাংলাদেশের নাগরিক, হয়তো দুই একজনে বাংলাদেশ ছেড়ে পলায়ে গেছেন বা বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন, এদেরকেও আইনের আওতা আনা সম্ভব। যদি আইনের আওতা আনা যায় সঠিকভাবে এবং এদেরকে সঠিক বিচার করা হয় আদালতের মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে। সামাজিক বলতে আমি বলতে চাচ্ছি যেমন যারা ঋণ খেলাফি এদেরকে সামাজিকভাবে বয়কট করা, এদের সাথে আত্মীয়তা ছিন্ন করা বা আত্মীয়তা না করা, এদেরকে সরকার ইচ্ছা করলে এদেরকে তালিকাভুক্ত প্রকাশ করতে পারেন এরা ঋণ খেলাফি, এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা সরকারিভাবে। এই ধরনের আইন প্রণয়ন করা হলে এবং ঋণ দেওয়ার যে সমস্ত নীতিমালাগুলি আছে সেগুলি যদি পদে পদে পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি শুধু ব্যাঙ্কগুলি না, সেখানে থার্ড পার্টি কোনো কোম্পানি, পিডব্লিউসি, কেপিএমজি এই ধরনের কোনো কোম্পানিকে যদি দেওয়া হয় কমপ্লায়েন্স বা ডিউ ডিলিজেন্সগুলি অনুকরণ করা, তাহলে কিন্তু লোন মানে ব্যাড লোনটা পরিমাণ দিনে দিনে কমবে। এবং বর্তমান গভর্নর মহোদয় উনি একজন অভিজ্ঞ লোক, উনি অর্থনীতিবিদ, উনি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এবং ব্যারিস্টার মহোদয় যে কথাটা বললেন যে একটা অধ্যাদেশ জারি হতে যাচ্ছে 2000 ব্যাংকিং অধ্যাদেশ 2025, সেখানে আমিও শুনেছি বা আমিও বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে এখানে অনেক বাস্তবধর্মী আইন প্রণয়ন করা হচ্ছে, যাতে আর কেউ দেশের টাকা, জনগণের টাকা নিয়ে লুটপাট করে বিদেশে পাচার করতে না পারে, বিদেশে অবস্থান করতে না পারে, এই ধরনের কঠোর নীতি পদক্ষেপ নেওয়া হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাবো যে বাংলাদেশের ব্যাংক তারল্য সংকট মোকাবেলায় কী ধরনের নীতিগত পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে আমরা এই তারল্য সংকটের মধ্যে না পড়ি? আসলে আমাদের যদি ধরেন টোটাল যদি আমি এখন ডিপোজিটের অ্যারাউন্ড 18 লাখ প্লাস ক্রোর টাকা, এখন আমাদের অ্যাডভান্স প্রায় আছে 17 লাখ ক্রোরের মতো। বাট যেটা লিকুইডিটি ক্রাঞ্চ যদি আউটসাইড ব্যাংকিং চ্যানেল, সেখানে প্রায় আছে 2,77,000 কোটি টাকা। কিন্তু আমরা রিসেন্টলি যেটা দেখেছি যে আগে 7.7% নিচে নেমে গিয়েছিল ডিপোজিট গ্রোথটা, এখন কিন্তু আবার মানুষ অনেক কনফিডেন্স পেয়েছে এবং যার জন্য আমরা দেখছি যে ডিপোজিট গ্রোথ বেড়েছে। তার মানে হলো আউটসাইড ব্যাংকিং চ্যানেল এই যে 2,77,000 কোটি টাকা এখন, সেটা আগে আরও বেশি ছিল। তার মানে এটা যত কমবে ততই ব্যাংকিং চ্যানেলে টাকা বাড়বে। কিন্তু আমাদের যেটা প্রবলেম হয়ে গিয়েছে সেটা হলো যে আপনার ইনফ্লেশন রেট যেহেতু 10% অ্যাবভ, এবং 10%-এর ইয়েতে এটাকে নিচে যেভাবেই হোক আমাদের চেষ্টা করা হচ্ছে কিভাবে এটাকে নিচে নামানো যায়, যেটা আপনি দেখেছেন যে গভর্নর মহোদয় বলেছে 6%-এর ভিতর আনবে। তো এইটার জন্য ব্যাংকিং চ্যানেল থেকে আপনি দেখছেন যে বিভিন্ন সময় ট্রেজারি বিলের মাধ্যমে এবং ট্রেজারি বন্ডের মাধ্যমে টাকা উইথড্র করা হচ্ছে। এটার একটি কারণ হলো যে আপনি এই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য, যাতে মানি সাপ্লাইটা কম হয়, এবং যার জন্য আমরা দেখছি যে আমাদের যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ আগে 17 to 18% ছিল, সেখান থেকে এখন 7%-এর নিচে চলে আসছে। তার মানে হলো যে প্রাইভেট যারা কোম্পানি বা প্রাইভেট বড়োয়ার
তারা তেমন একটা লোন পাচ্ছে না। তার মানে হলো যে প্রাইভেট লোন যদি না হয় তাহলে কিন্তু কোম্পানি ফ্লারিশনেস হবে না, তার মানে নতুন বিজনেস সেটআপ বা এক্সপানশন হবে না। আর যদি না হয় তাহলে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না। এখন যেটা গভর্নমেন্ট চেষ্টা করছে যে আগে তার ইনফ্লেশন রেটটাকে কমানোর জন্য, এবং ইনফ্লেশন কমানোর জন্যই আপনি দেখেছেন যে পলিসি রেট এখন পর্যন্ত আমাদের কিন্তু 10%, যেটা হলো হায়েস্ট, এবং যার জন্য আপনি দেখবেন যে ট্রেজারি বিল বন্ডে আমরা 12.5, এবং এটা শুনছি যে সামনে হয়তো বা 13% ক্রস করে যেতে পারে। তার মানে হলো গভর্নমেন্ট সিকিউর, যে কোনো ব্যাংক যদি গভর্নমেন্টের ট্রেজারি বিল বা বন্ড কিনে তাহলে সে 12.5 বা 13% যদি পায় তাহলে তো সে তো আর প্রাইভেট কাউকে আর এইটা লোন দিবে না, কারণ এই রিস্ক নিয়ে প্রাইভেট সেক্টরে কেন লোন দিবে। এবং সেই জন্যই কিন্তু আমরা দেখছি যে একবারে প্রাইভেট ক্রেডিট গ্রোথটা একেবারে কমে গিয়েছে। তার মানে হলো ব্যাংকিং চ্যানেলে লিকুইডিটি এই যে কার্টেল করা হয়েছে, এটা অনলি বিকজ আপনার ইনফ্লেশনটাকে রিডিউস করার জন্য। এখন আমাদের যে ব্যাংকিং ইনভেস্টমেন্ট, আপনি যদি জিডিপি টু ইনভেস্টমেন্ট দেখেন, সেটাও কিন্তু আমাদের ব্যাংকিং চ্যানেল থেকে সেটা নট মোর দেন 40%। তাহলে সেই 40%, এবং সেটা কিন্তু আপনি দেখবেন ঢাকা এবং চিটাগাং বেস, এবং সেটার এর বাইরে কিন্তু টোটালটা ধরলে হয়তো বা আপনি 20%, বাট 80%ই কিন্তু এই দুটো সিটিকে ঘিরে। তার এখন যেটা হচ্ছে, বিকজ অফ আমরা একটা ক্রাইসিস সিচুয়েশন আছে, ইনফ্লেশনটাকে রিডিউস করার জন্য এই আপনার কার্টেল করা হচ্ছে যে ব্যাংকিং চ্যানেলে লিকুইডিটি। তারপরেও কিন্তু লিকুইডিটি প্রায় 2,15,000 কোটি টাকার মতো অ্যারাউন্ড আছে। তার মানে হলো যে খুব একটা খারাপ অবস্থা তা না, কারণ কি জেনারেল পিপল যারা, তারা কিন্তু ইনভেস্টমেন্টে যাচ্ছে না, কারণ সবাই ভাবছে যে একটা ইলেকশন হবে, বা নতুন করে আপনি দেখেছেন যে ট্রাম্পের যে নতুন করে ট্যারিফ ইম্পোজ, সেটাও কিন্তু আর একটা কারণ হচ্ছে। তার মানে হলো যদি একটা ইলেকশন হয় তখন হয়তো বা প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথটা বাড়বে, ইকোনমিতে নতুন ইনভেস্টমেন্ট হবে, তখন লিকুইডিটি দেখা যাবে যে আমাদের যে পলিসি রেট সেটা অনেক কমে আসবে, ইনফ্লেশনও কমে আসবে, এবং ওই ট্রেজারি বিলে যে টাকা রাখা সেটারও প্রবণতা কমে যাবে। তখন দেখা যাবে যে আপনার ব্যাংকিং চ্যানেলে আমাদের এনাফ লিকুইডিটি পাওয়া যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠায় কি ধরনের বিধি নিষেধ রয়েছে? আমি তার আগে আরেকটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে মুদ্রাস্ফীতির আরেকটা কারণ আছে। জি, সেটা হলো যেমন ধরেন মুদ্রাস্ফীতিটা কি, ধরেন আমার গুডস আছে 100টা, আমার মার্কেটে কারেন্সি আছে 100টা, ব্যাংক নোট আছে 100টা, তার মানে আমার একটা গুডসের দাম 1 টাকা পড়লো। যখন আমার গুডস না বাড়িয়ে আমার কারেন্সি বাড়িয়ে ফেললাম, টাকা পরিমাণ বেড়ে গেল, আমি মুদ্রণ করলাম 200 কোটি টাকা, 200 টাকা, তাহলে কি আমার একটা গুডসের দাম 2 টাকা করে পড়ে গেল। অটোমেটিক আমরা মুদ্রাস্ফীতি হচ্ছে। যেটা ঘটেছে আমাদের দেশে বিগত সরকারের আমলে, প্রচুর টাকা তারা মুদ্রণ করেছেন, যেটা আমাদের ইকোনমির সাথে ব্যালেন্স না রেখে ওনাদের বিগত সরকার আমলের জাস্ট পারপাসকে সার্ভ করার জন্য ওনারা অনেক টাকা মুদ্রণ করেছেন। ওইটাও একটা কিন্তু মুদ্রাস্ফীতির অনেকটা মূল কারণ, যেগুলি ব্রিস্টার বলছেন ইটস রাইট, তার সাথে আমি এটাও যোগ করতে চাই যে অতিরিক্ত মুদ্রণের কারণে মুদ্রাস্ফীতি ঘটেছে। দেন এখন আপনার প্রশ্নের উত্তর হলো, প্রশ্নটা হলো যে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় কি ধরনের বিধিনিষেধ রয়েছে? বিধিনিষেধ রয়েছে তো কাগজে কলমে তো অনেক বিধিনিষেধই আছে, আসলে বাস্তবে তো সেটা নাই। আমরা তো কিছুক্ষণ আগে আলাপ করলাম যে ব্যাংক পরিচালনা করেন পরিচালনা পর্ষদ। এই যে পরিচালনা পর্ষদে যে সমস্ত পরিচালকরা আছেন, এরা তো তাদের তেমন যে ধরনের যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা থাকার প্রয়োজন সেভাবে না হয়ে আসলে রাজনৈতিক বিবেচনায় মেনলি এই পরিচালক পরিষদগুলিতে স্থান পান। যদি আগামীতে পরিচালনা পর্ষদগুলিতে অভিজ্ঞ লোকদেরকে, দক্ষ লোকদেরকে, সৎ লোকদেরকে স্থান দেন, তাহলে নিশ্চয়ই এই ব্যাংকের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন নিঃসন্দেহে ঘটবে। পাশাপাশি ওই যে যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তাদের ক্ষমতা বৃদ্ধি করা, এবং যারা এই যে স্পন্সর ডাইরেক্টর, তাদের
ক্ষমতা হ্রাস করা এবং পরিমাণ হ্রাস করা, যাদেরকে যেমন 2 টার্মস ছিল 2 টার্মস, এটা বোধহয় 3 বা 4 টার্মস করা হয়েছে এগুলি, এবং এক পরিবার পারিবারিক ব্যাংকিং থেকে উদ্ধারের জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা প্রয়োজন আমি মনে করি সেগুলি করা একান্তভাবে প্রয়োজন আমি মনে করি। তাহলে যেমন জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে জানতে চাবো যে এই খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সরকার আসলে কি কি পদক্ষেপ নিচ্ছেন এবং ভবিষ্যতের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? আপনি যদি দেখেন রিসেন্টলি IMF ওরা আমাদেরকে যেমন ডিফল্টের ডেফিনেশনটা আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট এটা টাইম টু টাইম আমরা দেখেছি যে এক্সটেন্ড করা হয়েছিল। আগে 6 মান্থ থেকে দেখা গিয়েছে যে ইভেন 18 মান্থস পর্যন্ত। এখন যেটা IMF বলছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 3 মান্থসের যদি সে পেমেন্ট করতে না পারে 3 মান্থস পরেই তাকে ওই ডিফল্টারের ডেফিনেশনের মধ্যে চলে যাবে। এখন যেটা হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে আমরা যে ইনিশিয়েটিভগুলি দেখা যাচ্ছে সেটা হলো যে আগে যেমন আপনার ইনফরমেশন হাইড করা হতো প্রপার, যে আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাংকে নন পারফর্মিং লোন এবং রাইট অফ কত এটার প্রপার ডাটাটা আমরা পেতাম না এবং তারা এই প্রপার ডাটাটা ডিসক্লোজ করতো না। এখন প্রত্যেকটা ব্যাংকে দেখা গিয়েছে যে বোর্ড চেঞ্জ, অনেকগুলি ব্যাংক যাদের ব্যাপারে কমপ্লেইন ছিল তাদের বোর্ডগুলি বরখাস্ত করার কারণে ওই নতুন বোর্ড দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি অনেক বেড়ে গিয়েছে এবং অ্যাকাউন্টেবিলিটি বেড়ে যাওয়ার কারণে যে রাইটলি যেই লোনগুলি নন পারফর্মিং লোন হয়ে গিয়েছে ওগুলিকে রিপোর্ট করা হচ্ছে। তার মানে হলো আপনি অ্যাকচুয়ালি জানছেন এবং ওই ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের বোর্ডকে টার্গেট দিয়ে এবং বোর্ডও ম্যানেজমেন্টকে টার্গেট দিয়ে ইমিডিয়েটলি কিভাবে রিকভার করা যায়, আর যেগুলি রিকভার করা যাচ্ছে না তারা সেগুলি ইমিডিয়েটলি মামলায় যাচ্ছে। যেমন যদি কোনো প্রপার্টি থাকে সেই প্রপার্টি অ্যাটাচ করে সেটাকে দেখা যায় যে অকশন দিচ্ছে, অকশন দিয়ে ওইটাকে বিক্রি করার পরে যেই টাকাটা অ্যাডজাস্ট হয় তারপরে বাকি যেই টাকাটা থাকে সেইটার জন্য আবার অর্থঋণ আদালতে মামলা করছে বা চেক ডিজনারে মামলা করছে আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টে। তাহলে মামলার একটা প্রক্রিয়া রাখছে, প্লাস সাথে সাথে তারা ওই সোশ্যালি তাদের সাথে কন্ট্যাক্ট করছে এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করছে যে কিভাবে তোমরা আইদার তুমি রিশিডিউল করো অথবা যদি রিশিডিউল না করতে পারো তাহলে তোমার এই প্রপার্টি আমরা অকশনে দিয়ে সেল করে দিব, তারপর তুমি মামলাতে গিয়ে। তো এখন যেটা বাংলাদেশ ব্যাংক একটা নতুন সার্কুলার দিয়েছে যে ওয়ান টাইম এক্সিট, যে আপনি 5% টাকা দিয়ে তারপর একটা রিশিডিউল, যেমন অনেক বড়োয়ার প্রায় 60 বিগ বড়োয়ার্স তারা এসে বলছে যে আমাদেরকে 15 ইয়ার্সের একটা ইনস্টলমেন্ট রিশিডিউল করে দেন, আমরা 5% ওইভাবে ডিপোজিট দিয়ে তারপর কন্টিনিউ করব। তাহলে যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু সেইটাও কিন্তু আবার ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে না, যদি এইটা রেগুলার বেসিস মনিটর করা হয় এবং সেটা যদি যারা মানে কোম্পানি রান করতে চাচ্ছে বাট একটা সাময়িক একটা অবস্থাটা ভালো না, তাদেরকে একটা অপরচুনিটি দেওয়া, একটা রিশিডিউল রিস্ট্রাকচার অপরচুনিটি দিয়ে তাহলে কি হবে, কোম্পানিও রান করবে এবং কোম্পানি যদি রান করে তাহলে আপনার এমপ্লয়মেন্টটা থাকবে। আদারওয়াইজ দেখা যাবে অনেক লোকজন, যেটা আমাদের দেশের প্রচুর মানুষজন আপনার আনএমপ্লয়েড হয়ে যাবে, কারণ আমরা জানি বহু কোম্পানি আপনার বন্ধের দিকে বা বন্ধের অবস্থাতে। তাহলে এই কোম্পানিগুলি যদি বন্ধ হয় তাহলে এখানে অনেক আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। তার চাইতে কোম্পানিগুলিকে আমরা যদি বাঁচিয়ে রাখি, তাদেরকে রিশিডিউল করে দিয়ে এবং টাইম টু টাইম মনিটর করে যদি এই কোম্পানিগুলি রান হয় তাহলে কি হবে, আমার এমপ্লয়মেন্টও থাকলো, ব্যাংকের টাকাও রিটার্ন আসলো। এবং সেই ওয়েতেই আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ভেরি ওয়াইজ, এবং এটা এই অনেক দিন পরে মনে হলো যে মেরিটোক্রেসি বেসিস সামওয়ান ইজ এ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তো আমার মনে হয় রাইট ওয়েতেই আছে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যাংকিং খাতের সংস্কার ও নীতিমালা নিয়ে। এই বিষয়ে যে আমরা ডিসকাশন করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।